নমস্কার। গতকাল যে ভিডিওটা করেছিলাম অনুপ্রবেশ নিয়ে, গদি মিডিয়ার গালগল্প নিয়ে, এবং যেটাতে গদি মিডিয়ার অনুপ্রবেশ সংক্রান্ত গালগল্পের মুখোশ একদম ছিঁড়ে খুঁড়ে পর্দাফাই করে দেওয়া হয়েছে। তো তারপরে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ইউটিউবেও করেছেন, আমার ফেসবুক যে হ্যান্ডেল আছে ব্যক্তিগত সেখানেও করেছেন, যে গদি মিডিয়া গালগল্প দিচ্ছে, মিথ্যে কথা বলছে। সে কথা ঠিক, ওরা তো ওটা করেই থাকে, কিন্তু ভারতবর্ষে বাংলাদেশি অনুপ্রবেশকারীর আসল সংখ্যাটা ঠিক কত? তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। কারণ গদি মিডিয়া গুল দিচ্ছে এটা বলাই যথেষ্ট নয়, আসলে সংখ্যাটা কি, কীরকম, আদৌ উদ্বেগজনক কিনা, এটা সংখ্যা তত্ত্ব দিয়ে আমাদের নিজেদের স্বার্থেই দেখা দরকার। আমরা তো গদি মিডিয়া নই, স্রেফ একটা জিনিস হাওয়ায় ভাসিয়ে দিলাম, সেখানেই গল্পটা শেষ হয়ে গেল। তাই আজকে আমরা সংখ্যা দিয়ে দেখব। কিন্তু সংখ্যায় ঢোকার আগে একটা কথা খুব পরিষ্কার করে বলতে নেই, যেটা আগেও বলেছিলাম, যে বাঙালির যে পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিতে অনুপ্রবেশ এবং তৎসংক্রান্ত যে কয়েনেজটা আছে শরণার্থী, এই দুটো কথাই অশ্লীল এবং অবৈধ। অবৈধ অনুপ্রবেশকারী বলে বাংলায় কিচ্ছু হয় না। তার কারণটা খুব সোজা। বাংলা যখন ভাগ করা হয়েছিল তখন বাংলার লোকজনের মতামত নেওয়া হয়নি। ভাগের পর যে বিপর্যয় হয়েছিল তার কোনো দায় ভারত রাষ্ট্র নেয়নি। বাঙালি উদ্বাস্তুদের বস্তুত বলা হয়েছে নিজের মতো করে যে যা পারো সামলে নাও। এবার সমস্ত কিছু করে নেওয়ার পর এখন কিলমারবার গোঁসাই হয়ে ভারত সরকারের কোনো অধিকার নেই বেছে বেছে উইপোকাকে আছে খুঁজে বার করার। উইপোকা হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার, তাদের কোনো দায়, তাদের কোনো অধিকার নেই এই কাজটা করার। ফলে বাঙালির কনটেক্সটে, বাঙালির প্রেক্ষিতে অনুপ্রবেশ কথাটাই অবৈধ। তো এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না। সংখ্যাতত্ত্বে জড়িয়ে গেলেও, জড়িয়ে যাওয়ার মধ্যেও এই কথাটা মনে রাখতে হবে, প্রেক্ষিতটা কী। তো এইটা বলার পরে আমরা সংখ্যায় ঢুকব। তো গদি মিডিয়া কি বলছে, যে কোটি কোটি বাংলাদেশি 71 সাল থেকে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ঢুকে পড়েছে, ধরে নেওয়া গেল সেটা ঠিক। তো কতজন ঢুকে পড়েছে সেটা জানার একটা অব্যর্থ উপায় আছে। উপায়টা কি না, আমরা সবাই জানি যে বাংলাদেশিরা বাংলাভাষী, মূলত বেশি, প্রায় পুরোটাই বাংলাভাষী, দু একটা অন্যান্য ভাষা আছে। তো দলে দলে কোটি কোটি বা লাখে লাখে বাংলাদেশি যদি 71 সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ঢুকে পড়েন, তাহলে তাদের সংখ্যা নিশ্চয়ই, শতাংশ নিশ্চয়ই বিপুলভাবে বেড়ে যাবে। এবং সঙ্গে যেটা হবে, যেহেতু তারা বাংলাভাষী, বাংলাভাষীদের শতাংশ, বাংলাভাষীদের অনুপাতও ভারতীয় জনসংখ্যার পরিপ্রেক্ষিতে হু হু করে বেড়ে যাবে। তো ঘটনাচক্রে ভারতবর্ষে একটা জিনিস হয় যার নাম হচ্ছে জনগণনা। তার একটা হিসেব আমাদের সামনে খুব পরিষ্কার আছে, যাতে বাংলাভাষীর সংখ্যাকে খুব পরিষ্কার করে তুলে ধরে। তো সেইটা আমি স্ক্রিনে দেখাবো এক্ষুনি আপনাদের সামনে। এবং সেটাই যদি আমরা দেখি যে বাংলা ভাষীর সংখ্যা হঠাৎ একটা সময় হু হু করে বেড়ে গেছে অথবা বেড়ে চলেছে, তাহলে বুঝবো যে ওই বাড়তি সংখ্যাটা, অতিরিক্ত বাড়তি সংখ্যাটা, সেটা হলো অনুপ্রবেশকারীদের সংখ্যা। এবার আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি চিত্রটা ঠিক কি। 1971 সাল থেকে এখন 2011 পর্যন্ত, 2011 পর জনগণনা হয়নি, ফলে দেখানো যাবে না। কেন করেননি সেটা কেন্দ্রীয় সরকার বলতে পারবেন। তো সেইটা দেখে আমি আপনারাও দেখুন, আমিও দেখে দেখে পড়ে যাচ্ছি যে বাংলাভাষীর অনুপাত ঠিক কত 1971 থেকে। তো 1971 আমরা পাচ্ছি ভারতবর্ষে বাংলাভাষীর অনুপাত হচ্ছে 8.3%। তখন নাকি হু হু করে বাংলাদেশে ঢুকেছিল। তো তারপরে দেখছি 1981 সালে তার কোনো কিন্তু প্রতিফলন নেই, বাংলাভাষীর সংখ্যা কমে দাঁড়িয়েছে 8.17%, অর্থাৎ কমে গেছে বাড়ার বদলে। তারপরের 10 বছরে 1991 সালে বাংলাভাষীর সংখ্যা আবার একটু বেড়েছে 8.23%, কিন্তু 17 আর 23-এর মধ্যে যে তফাৎ সেটা হচ্ছে 0.05%, ফলে পরিবর্তন কিছু হয়নি। তো 1991 সাল থেকে 2001-এ আমরা আবার দেখছি বাংলাভাষীর শতাংশ কমে গেছে, 8.23 থেকে হয়ে দাঁড়িয়েছে 8.11, 0.1%-এরও বেশি কমে গেছে। এবং 2001 থেকে 2011 সংখ্যাটা আবার 0.1% কমেছে, কমে হয়েছে 8.03%। ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 1971 সাল থেকে 2001 পর্যন্ত বাংলাভাষীর সংখ্যা আদৌ বাড়েনি, বরং বেশ খানিকটা কমে গেছে 0.2%।
তাহলে আনুপাতিক প্রতিনিধিত্ব বাংলাভাষীর ভারতবর্ষে কমেছে। তো কোটি কোটি বাংলাদেশি ঢুকে পড়েছে, তারা জনসংখ্যার জনবিন্যাস বদলে দিয়েছে, আর তাদের অনুপাত কমে গেছে। এর চেয়ে বড় মিথ্যা ভাষণ আর কিছু হয়নি, হতে পারে না। অর্থাৎ আমাদের একটা সিদ্ধান্তেই এখান থেকে পৌঁছানো যেতে পারে যে অনুপ্রবেশ, বাংলাদেশি অনুপ্রবেশ বস্তুটা একটা বৃহৎ গুল, একটা গল্প কথা। নিঃসন্দেহে সীমান্তের এদিক ওদিক কিছু যাতায়াত হয়, 2-5 হাজার লোকজন নিশ্চয়ই যাতায়াত করে থাকেন, কিন্তু সংখ্যাটা হু হু করে বাড়ছে এবং সংখ্যাটা উদ্বেগজনক, এসব কিচ্ছু না। বস্তুত ভারতবর্ষের জনসংখ্যার অনুপাতে সংখ্যাটা শূন্যের কাছাকাছি এবং উদ্বেগজনক আদৌ নয়। এই সিদ্ধান্তে আমরা এইখান থেকে এই পরিসংখ্যান থেকে খুব সহজেই পৌঁছতে পারি। এটা একটা যৌক্তিক সিদ্ধান্ত। তো এই পরিসংখ্যানটা আমরা গদি মিডিয়ার উদ্দেশ্যে নিবেদন করলাম। আপনারাও এটাকে ছুঁড়ে মারতে পারেন গদি মিডিয়ার মুখে, কারণ অধিকন্তু ন দোষায়। তো এইটা গেল ওই গুলকে আমরা যে ফাঁস করে দিলাম, ওদের পর্দা ফাঁস করে দিলাম এবং প্রকৃত নম্বরটা জানালাম, সেটা একটা ব্যাপার। তো এরপরে আমরা অন্য একটা জিনিস দেখব, সম্পূর্ণ অন্য একটা জিনিস। আমরা বলছিলাম যে বাংলাভাষীর সংখ্যা বাড়েনি ভারতবর্ষে, কিন্তু ভারতবর্ষে আর কোনো ভাষাভাষীর সংখ্যা কি বেড়েছে, আর কোনো জনগোষ্ঠীর সংখ্যা কি বেড়েছে? তার উত্তর হলো অবশ্যই হ্যাঁ। কাদের বেড়েছে শুনে আশ্চর্য হবেন না, হিন্দি ভাষী জনসংখ্যা বেড়েছে 1971 সাল থেকে 2011 পর্যন্ত। কীরকম, আবার আপনাদের তালিকাটা দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। 1971 সালে হিন্দি ভাষীর পরিমাণ ছিল 37%। 10 বছর পরে সেটা দাঁড়িয়েছে 37.87%, খুব বেশি বৃদ্ধি নয়। তারপরে কিন্তু বৃদ্ধিটা হয়েছে মোটামুটি 2% বেড়ে গেছে। 1991 সালে এসে দাঁড়িয়েছে 39.85%। 2001-এ আবার 2%, 41.03, এবং তারপর আবার 2%, 2011-তে 43.63। তো আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে 1981 সাল থেকে 2011 সাল পর্যন্ত হিন্দি ভাষীর সংখ্যা ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বেড়েছে প্রতি 10 বছরে 2%। তাহলে অনুপ্রবেশটা কোন দিক থেকে হচ্ছে, পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে? তো সেই কথায় আমরা আসবো, ব্যাখ্যাটা আগে দিয়ে নিই কী করে এটা হচ্ছে। তো দুটোভাবে এটা হচ্ছে বলে, একটা হচ্ছে অভিযোগ আছে, অভিযোগ দুটোর মধ্যেই সারবত্তা আছে। এক হচ্ছে হিন্দি ভাষা আগ্রাসী মনোভাব নিয়ে অন্য ভাষাগুলোকে গিলে নিচ্ছে, দক্ষিণীরা অভিযোগ করেছেন। দক্ষিণীদেরটাও না হয় অভিযোগ, কিন্তু ভোজপুরি বা মৈথিলি বা মাগধীর মতো ভাষাকে যে হিন্দি গিলে নিচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। এর হাতে নাতে বিখ্যাত উদাহরণ আমাদের আছে। আমাদের বিখ্যাত কানাইয়া কুমার, যার নাম আপনারা সবাই জানেন, তার মাতৃভাষা মাগধী। রবিশ কুমার, তার মাতৃভাষা ভোজপুরি। কিন্তু এদের দুজনকেই, এরা দুজনে নিজেরাও এবং এদের দুজনকেই এদের জনগোষ্ঠী সহ ধরে নেওয়া হয় হিন্দিভাষীদের মধ্যে। তো এইটা একরকম আগ্রাসন। এই আগ্রাসন করে ওরা ক্ষমতা বাড়াচ্ছে, এবং এরা যারা ভোজপুরি মাগধী ইত্যাদি ভাষায় কথা বলেন তারাও আগ্রাসনের এমনই শিকার যে ওই রবিশ কুমার বিশুদ্ধ হিন্দিতে গিয়ে দিল্লিতে অনুষ্ঠান করেন যেন হিন্দি তার মাতৃভাষা। এরাও এটা মেনে নিচ্ছেন। ফলে আগ্রাসন বা সাম্রাজ্যবাদ বিস্তার তো ওইভাবেই হয়, মানুষের মনে দাসত্ব তৈরি করে দেওয়া হয়। তো একটা অংশের মধ্যে দাসত্ব তৈরি হচ্ছে, আগ্রাসনটা হচ্ছে এবং হিন্দি ভাষার সংখ্যা বাড়াচ্ছে। দ্বিতীয় একটা ভয়ঙ্কর ব্যাপার আছে, আমরা যেটাকে বলি ফার্টিলিটি রেট। অর্থাৎ একটা কথা আছে, একটা টেকনিক্যাল টার্ম আছে যার নাম হলো টোটাল ফার্টিলিটি রেট। তো টোটাল ফার্টিলিটি রেট জিনিসটা কি না, একজন মহিলা তার জীবদ্দশায় কি পরিমাণ কতগুলি সন্তানের জন্ম দেবেন তার একটা হিসেব। এটাকে এস্টিমেটই বলছি, নিখুঁত না, কিন্তু একটা জনসংখ্যায় একজন মহিলা গড়ে বা তার প্রত্যাশিত মান যেটা, সেটা হচ্ছে যে কতজন করে সন্তানের জন্ম দিচ্ছেন, এইটা হচ্ছে ফার্টিলিটি রেট। অর্থাৎ আমি যদি বলি যে আমার পাড়ায় ফার্টিলিটি রেট হচ্ছে 4, তার মানে এই নয় যে প্রত্যেক মহিলাই 4 জন করে সন্তানের জন্ম দিচ্ছেন, কিন্তু মোটামুটিভাবে গড়পড়তা ব্যাপারটা তাই। কেউ হয়তো 6টার জন্ম দিচ্ছেন, কেউ হয়তো 2টোর। তো এইটার মানে কি না, একজন মহিলা তো একা জন্ম দিতে পারেন না, একজন মহিলা
জন্ম দিতে গেলে সঙ্গে একজন পুরুষ থাকে। অর্থাৎ আপনার ফার্টিলিটি রেট, আপনি যদি একজন মহিলা হন তাহলে যদি 2 হয়, আপনার হয় না, ফার্টিলিটি রেট একটা জনসংখ্যারই হয়, ফার্টিলিটি রেট যদি 2 হয় তার মানে হচ্ছে জনসংখ্যা আজকে যা আছে আগামীকালও তাই থাকবে, মোটামুটিভাবে ধরে নেওয়া যায়। এর মধ্যে কিছু জটিলতা আছে, যেমন কতজন লোক মারা যাচ্ছে টারা যাচ্ছে এর হিসেবেও ধরতে হবে, গড় আয়ু কী, কিন্তু মোটামুটিভাবে ধরে নিতে পারেন যে ফার্টিলিটি রেট, একজন মহিলা যদি 2 জন সন্তানের জন্ম দেন গড়ে তাহলে জনসংখ্যা 1 থাকবে। যদি 3 জন দেন তাহলে কি হবে, তাহলে জনসংখ্যা বাড়বে। যদি 4 জন দেন হু হু করে বাড়বে, আর যদি 2-এর থেকে কম দেন তাহলে কি হবে, জনসংখ্যা কমবে। তো আমরা গোবলয়ের যদি হিসেবটা দেখি, আমরা দুটো রাজ্যের হিসেব নিয়েছি। তো দুটো রাজ্যের এই মুহূর্তের হিসেব কি, এর একদম মোটামুটি পরিমাপ একদম চমৎকারভাবে নথিভুক্ত আছে, সেটা আপনাদের এবার সারণীতে দেখাবো। যে 2021 সালের হিসেব হচ্ছে, উত্তরপ্রদেশে ফার্টিলিটি রেট ছিল 2.35 2021-এ দাঁড়িয়ে এখন, অর্থাৎ কিনা প্রত্যেক মহিলা মোটামুটিভাবে গড়পড়তা মহিলা 2-এর বেশি সন্তানের জন্ম দিচ্ছেন, ফলে জনসংখ্যা বাড়ছে। বিহারে কত, 3, অর্থাৎ জনসংখ্যা বেড়ে কিন্তু 1.5 গুণ হয়ে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গে কত, পশ্চিমবঙ্গের সংখ্যাটা হচ্ছে 1.4, অর্থাৎ পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমার কথা। এটা হচ্ছে 2021-এর হিসেব। তার আগের হিসেবগুলো অত নিখুঁতভাবে পাওয়া যায় না, কিন্তু মোটামুটি এস্টিমেট পাওয়া যায়। আমরা যদি শুধু বিহারেরটাই ধরি, বিহারে 1971 সালে ছিল 6, একজন মহিলা 6 জন সন্তানের জন্ম দিচ্ছিলেন। 1981-তে একটু কমে হয়েছিল 5.7, 1991-এ 4.7, 2001-এ 4.3, 2011-এ 3.7। তো এই পর্যন্ত দেখা যাচ্ছে পুরোটাই 4-এর উপরে। তো এই 2011-তে কিন্তু 2011-তেই পশ্চিমবঙ্গের ফার্টিলিটি রেট 2-এর নিচে নেমে এসেছে, এবং 2001 থেকেই সেটা 2-এর কাছাকাছি। এবং উল্টো দিকে বিহারে আমরা যেটা দেখছি, 3-এর নিচে তো কখনো নামেইনি, বরং 1971-72 সালে সেটা ছিল 6। অর্থাৎ জনসংখ্যা কিভাবে হু হু করে বেড়েছে, এটা হচ্ছে তার অঙ্কের হিসেবে। তো দোষ দেওয়ার কিছু নেই, অনুন্নয়ন নানা রকমভাবে কাজ করে, জনসংখ্যা বৃদ্ধিও এইভাবে কাজ করে। তা আমরা কথা বলছি স্রেফ সংখ্যা দিয়ে, যে এইভাবে হিন্দি ভাষীদের জনসংখ্যা বেড়েছে। এবং এর একটা মজার দিক, রাজনৈতিক দিকও আছে, যে 2026 সালে আসন পুনর্বন্টন হতে চলেছে, যে লোকসভায়, যেটাকে আমরা বলি ডিলিমিটাইজেশন। তো তার মানেটা কি না, আনুপাতিক, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকম জনসংখ্যা আছে বিভিন্ন রাজ্যে, তো সেই জনসংখ্যাগুলো বদলায়, ফলে তার হিসেবে সেই রাজ্যে কতগুলো লোকসভা আসন থাকবে সেগুলো ঠিক করা হয়। তো সেইভাবে জনসংখ্যাগুলো যেহেতু বদলায়, এটা কিছুদিন অন্তর অন্তর, এখন বহুদিন পেন্ডিং আছে, এটাকে বদল করা হয়। তার ফলে তাতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু অস্বাভাবিকটা কি না, ভারত সরকারের একটা নীতিও আছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। তো জনসংখ্যা নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গ বা কেরালার মতো রাজ্যগুলো খুব ভালো করেছে, আর গোবলয়ের মতো রাজ্যগুলো একেবারেই করেনি। তো ভারত সরকারের নীতি যারা অনুসরণ করে চলেছে, তারা এর ফলে কি পাবে, যে তাদের গলার জোর লোকসভায় কমে যাবে। আর যারা নীতিটাকে অনুসরণ করেনি, সম্পূর্ণ ডজ করে অন্যদিকে চলে গেছে, ঠিক উল্টো রাস্তায় গেছে, তারা কি পাবে না, তাদের আনুপাতিক প্রতিনিধিত্ব, গোবলয়ে হিন্দি বলয়ের আনুপাতিক প্রতিনিধিত্ব বেড়ে যাবে লোকসভায়। উত্তরপ্রদেশের 80টা ছিল, আমি নিখুঁত হিসেবটা পরে অন্য একটা অনুষ্ঠানে দেবো, সেটা হয়তো বেড়ে 100টা হবে। আর পশ্চিমবঙ্গের 42টা ছিল, সেটা হয়তো কমে 41টা হবে। ফলে হিন্দি বলয়ের একটা আধিপত্য সুপ্রতিষ্ঠিত হবে। ফলে এই যে হিন্দি বলয়ের আধিপত্য সুপ্রতিষ্ঠিত হচ্ছে, এর পিছনে কিন্তু গোবলয়ের জনসংখ্যা বৃদ্ধি, হিন্দি ভাষীদের জনসংখ্যা বৃদ্ধি একটা কারণ। এর দুটো কারণ আমরা বললাম, এক হচ্ছে অন্য ভাষাকে গিলে নিয়ে, 2 হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। তো এর বাইরেও নিঃসন্দেহে অন্য কিছু থাকতে পারে। তা আমরা জানি না, আমরা জানি যে পাকিস্তানের একটা অংশের ভাষা কিন্তু হিন্দি, যদিও বলা হয় উর্দু, কিন্তু উর্দু আর হিন্দির মধ্যে কোনো তফাতই নেই, কথ্য ভাষায় অন্তত। আমি না, সুনীতি কুমার বলেছেন, তিনি ভাষাবিদ। ফলে পাকিস্তানের ভাষা যখন হিন্দি, পাকিস্তান থেকে তারা আসতেই পারে। প্রসঙ্গত আজমল কাসব, তার নাম আপনারা সবাই জানেন, মুম্বাই হত্যাকাণ্ডের জন্য, তিনি আবার একজন পাঞ্জাবি। এই পাঞ্জাবিরা যে এসে সন্ত্রাসবাদী কাণ্ড কারখানা করছে, আজমল কাসবের নাম থেকেই বুঝতে পারা যায়। কাশ্মীর থেকে তো লোকজন
ঢুকে পড়ে কাশ্মীরে পাকিস্তান থেকে ঢুকে পড়ে কাশ্মীরে গণহত্যা ঘটিয়ে দিয়েছে, তো সরকার নিজেই বলছে। আপনারা যদি জানেন যে উগ্রপন্থী কাণ্ড কারখানা ঘটায় না খুব একটা, কিন্তু তামিলনাড়ুতে যে তামিল জনসংখ্যা আছে তার একটা অংশ কিন্তু শ্রীলঙ্কা থেকেও এসেছে, এবং শ্রীলঙ্কা থেকে এসে একটা অংশ উগ্রপন্থী কাণ্ডকলাপও কিন্তু ঘটিয়েছে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে মেরে দিয়েছে। তো নেপাল থেকে তো হরবকত লোকজন আসছে, এবং শোনা যায় যে দার্জিলিংয়ে যে নেপালি জনসংখ্যা বাড়ছে, গোর্খাল্যান্ড আন্দোলন হচ্ছে, তার মূলে কিন্তু এই মাইগ্রেশন। তো কথা হচ্ছে যে এই এতগুলো জাতির নাম বললাম ভারতবর্ষে, এদের নিয়ে কিন্তু কেউ অনুপ্রবেশ নিয়ে লাফালাফি করে না, বলে না নেপালি হলেই, নেপালি ভাষায় কথা বললেই সম্ভাব্য, নেপালি তামিলে কথা বললেই সম্ভাব্য, শ্রীলঙ্কান হিন্দিতে কথা বললেই সম্ভাব্য, পাকিস্তানি পাঞ্জাবি কাশ্মীরিতে কথা বললেই সম্ভাব্য পাকিস্তানি, একথা কেউ বলে না, বললে ওখানে তারা মেরে ঠ্যাং খোঁড়া করে দেবে। কিন্তু বাঙালিদের নিয়ে বলেন, কারণ দুটো কারণ আছে। এক হচ্ছে বাঙালিদের জোর, মানে বাঙালিদের গলার জোর কমে গেছে, এবং বাঙালি ভদ্রলোকদের মধ্যে কিছু লোক আছেন যারা, একটা বড় সংখ্যক লোক আছেন যারা হিন্দি বলাকে খুব তোল্লাই দিতে পছন্দ করেন, তেল দিতে পছন্দ করেন, যেন আমরা যেন জাতে উঠতে পারি। তো এইটা হলো একটা কারণ। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আসলে গোবলার যে বর্তমান রাজনৈতিক শক্তি তাদের উদ্দেশ্য। তো কারণটা কি, ডিলিমিটাইজেশন, যে কারণে এটাও একই কারণে, যে ওদের জনসংখ্যা বিপুল ভাবে বাড়ছে, সেটা পাকিস্তান থেকে লোক এসে হোক, ফার্টিলিটি রেটের কারণে হোক, যে কারণেই হোক, ওদের জনসংখ্যা প্রচুর বাড়ছে এবং ওদের ক্ষমতাও প্রচুর বাড়ছে। ক্ষমতা বাড়ছে, লোকসভার কিছুদিন পরে প্রচুর বেশি আসন পেয়ে যাবে। এবার এর জন্যে ওদের চাই অতিরিক্ত জায়গা, অতিরিক্ত রিসোর্স, অতিরিক্ত সম্পদ। তো হাতের কাছে যেটা আছে গোবলার, সেটা খুব সহজ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ফলে এখন আওয়াজ তোলো, বাঙালি মাত্রই বাংলাদেশি, এদের বাংলাদেশে তাড়াও, এদের জায়গাটা দখল করো। তো ডিলিমিটাইজেশন হচ্ছে এর একটা অস্ত্র, ভোটার তালিকা থেকে বাংলাভাষীদের তাড়াও, এটা হচ্ছে আরেকটা অস্ত্র, সারা ভারতবর্ষ জুড়ে বাঙালি বিতরণ শুরু করো, এটা আরেকটা অস্ত্র, এবং সব শেষে সব মিলিয়ে যেটা দাঁড়াবে, বাংলাভাষীরা তোমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকো, অথবা তোমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবো। তো এইটা হচ্ছে পুরো ছকটা, যেটা আপনারা আজকের এই পুরো পরিসংখ্যান ইত্যাদি থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলেন। তো এইটা আপনাদের গদি মিডিয়া দেখায় না, কারণ গদি মিডিয়া বাঙালি ভদ্রলোকেদের একটা অংশের মতোই হচ্ছে গোবলয় এবং হিন্দুস্তানের দালালি করে থাকে এরা। তো আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে গোবলয়ের উদ্দেশ্যে নিবেদিত। যারা দেখলেন তারা আবারও বলছে, ওদের মুখে ছুঁড়ে মারুন। তো এই পরিসংখ্যান একটা ভয়াবহ বিপজ্জনক দিকে অঙ্গুলে নির্দেশ করছে, যেটা নিয়ে আমাদের সচেতন থাকা দরকার। কারণ ভদ্রলোক বাঙালি কিন্তু এটা নিয়ে একেবারেই সচেতন নয়। যদিও ভদ্রলোক বাঙালি যে লাথিটা খাবে না তা নয়, তারাও খাবে, কিন্তু তাদের মধ্যে একটা আত্মঘাতী প্রবণতা মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। ফলে আমরা যারা দেখছি এটা যারা শুনলেন, যারা এটা নিয়ে কথা বলছে, এটা নিয়ে অতি অবশ্যই সচেতন হন, পরিচিত লোকজনকে পাঠান, শোনান। যে পরিসংখ্যানগুলো দিলাম আপনারাও খুঁজে বার করতে পারেন, এই ভিডিওটাও শেয়ার করতে পারেন। তা বিপদ কি আসছে বাঙালির সামনে, এরপরে আমরা বলবো, আরও স্পষ্ট করে বলবো, পরপর এপিসোডগুলো চলতেই থাকবে। অতি অবশ্যই চ্যানেলটা দেখুন, রোজ না করলেও নিয়মিত করব, অতি অবশ্যই আসুন এবং সাবস্ক্রাইব করুন, আমাদের সাইটে আসুন, আলোচনায় যোগ দিন। গদি মিডিয়া এবং বাঙালি ভদ্রলোকের একটা বিরাট অংশের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই, আমাদেরই নিজেদের কণ্ঠস্বর নিজেদের তুলতে হবে। এটাতে আমাদের সহযোগিতা করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।